হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি কী করলে ধীরে ধীরে রিভাইভ হতে পারে বা যে পজিশনে রয়েছে এখান থেকে আমরা মার্কেটের মধ্যেও একটা বুল রান দেখতে পারি। বাট টপিকে যাওয়ার আগে কয়েকটা কথা জাস্ট বলে নেওয়া। প্রথম কথা হচ্ছে যে আমি এখন যেরকম নিয়মিত ভিডিও বানাতাম তার থেকে ভিডিও বানানোর মানে যে ফ্রিকোয়েন্সিটা সেটা একটু কম করেছি। তার রিজনটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ট্রাভেল করছি, তো নেক্সট এক সপ্তাহের মতো আমার ফ্রিকোয়েন্সি একটু কম হবে এবং তারপরে আমি পুনরায় আবার নিজের লোকেশনে যখন ফিরবো তারপরে গিয়ে আমি আবার পুনরায় আপনাদেরকে যেমন রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানাই সেইভাবেই করতে থাকবো। যাই হোক, এটা গেল হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো শেয়ার মার্কেট থেকে শুরু করে ইকোনমির মধ্যে একটা বড় মানে প্রেশার ক্রিয়েট হয়েছে। অনেকেই সেটাকে রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের কথা ভাবছেন, মানে সেই জায়গায় ওয়েজ গ্রোথ নেই বা গ্রাম বাংলাতে যারা থাকেন তাদের অ্যাকচুয়ালি মানে পয়সা সেইভাবে বাড়ছে না বা তাদের যে স্যালারি সেই স্যালারিটা সেইভাবে বাড়ছে না ইত্যাদি বিভিন্ন রকম টপিক নিয়ে অনেকেই ডিসকাশন করেছেন। বাট আমি কি প্রবলেম সেটা ডিসকাশন না করে আজকে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে কি হতে পারে, রাইট? বা কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে আমাদের ইকোনমি, এবং ইকোনমি যদি বেরিয়ে আসে তাহলে আমরা দেখতে পাবো ইন ফিউচার আমাদের স্টক মার্কেটও সেই জায়গা থেকে একটা ভালো জায়গায় পৌঁছাবে, রাইট? এই যে ড্রডাউনটা হয়েছে মানে এই আর্নিং সিজনের মধ্যে 10%-এর কাছাকাছি আমাদের ফল করেছে আমাদের যে ইন্ডেক্স নিফটি বা সেন্সেক্স, বা আমরা যদি দেখি প্রচুর এরকম সেক্টর রয়েছে যেমন রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর থেকে শুরু করে প্রচুর মানুষ সেই জায়গায় টাকা ফেঁসে রয়েছে। তো ইকোনমি যদি একমাত্র সারভাইভ করে বা ইকোনমির মধ্যে যদি একটা বুস্ট আপ আসে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা দেখতে পাবো যে বড় রকমের একটা চেঞ্জেস, রাইট? এখন এই যে চেঞ্জেসটার কথা বলছি, এই চেঞ্জেসটা তখনই আসা সম্ভব আমি যেভাবে ইন্ডিয়ান ইকোনমি স্টাডি করি বা যেভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পেন্ডিং করে সেই বিষয়গুলোকে দেখি। তাতে করে যে জিনিসটা দেখতে পাচ্ছি ডেটার মাধ্যমে সেটা হচ্ছে যে ফার্স্ট হাফ বা প্রথম 6 মাসে গভর্নমেন্টের যে স্পেন্ডিং ছিল সেই স্পেন্ডিংটার পরিমাণ অনেক কম হয়েছে। কারণ প্রথম হাফের দিকে আমাদের ইলেকশন একটা বড় ফ্যাক্টর ছিল, ইলেকশনের পরে আমাদের বাজেট এসছে এবং তারপরেও মানে যেভাবে গভর্নমেন্ট স্পেন্ডিং করার কথা সেই স্পেন্ডিংটা কোনোভাবেই হয়নি। যেহেতু গভর্নমেন্ট স্পেন্ডিং অনেক কম, তো সেই কারণের জন্য আমরা কিন্তু গ্রোথ অনেক বেশি কম দেখতে পাচ্ছি, পয়েন্ট নাম্বার 1। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে গভর্নমেন্টকে স্পেন্ড করতে হবে। গভর্নমেন্ট স্পেন্ডিং যদি না বাড়ে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে, তাহলে কিন্তু ইকোনমির মধ্যে সেই যে বুস্ট আপটা আসার যে ব্যাপার সেটা থাকবে না, নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে এখানে স্ট্রাকচারাল যে গভর্নমেন্টের ইস্যুসগুলো রয়েছে সেখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে জিএসটির যে রেট আছে, জিএসটির রেটকে আমাদের একটা সিগনিফিকেন্ট জায়গায় আনতে হবে বা জিএসটির রেটকে আমাদের কমাতে হবে গভর্নমেন্টকে। যদি জিএসটির রেট নেক্সট জিএসটি মিটিংয়ে যদি গভর্নমেন্ট কম করে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইকোনমির মধ্যে একটা বড় বুস্ট আপ দেখতে পাবো। তার রিজনটা হচ্ছে যে এখন যে স্ট্রাকচারাল ইস্যুটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে, মনে করুন আমি কোনো একটা প্রোডাক্ট ইউজ করছি, আমি হয়তো সেই প্রোডাক্টটার একটা হায়ার ভার্সন ইউজ করছি। আমি মানে এক্সাম্পল স্বরূপ নিচ্ছি যে মনে করুন আমি এক্সাম্পল স্বরূপ একটা জুতো নিচ্ছি। আমি যদি জুতো কিনতে যাই এবং আমি যদি কথার জন্য বলছি আমি যদি 10,000 টাকা দামে একটা জুতো কিনি এবং কোনো একজন ব্যক্তি আছেন যিনি 500 টাকা দামে একটা জুতো কিনছেন, রাইট? আমাদের দুজনের ওপরেই যে ট্যাক্স বা যে জিএসটিটা পড়ছে সেটা কিন্তু সেম বলার অর্থ পার্সেন্টেজ ওয়াইজ সেম। এই জিনিসটা সেম হলে কখনোই হয় না, গ্রোথ আসে না। তো এই জায়গাগুলোকে স্ট্রাকচারালি গভর্নমেন্টকে দেখতে হবে এবং সেক্ষেত্রে প্রোডাক্ট ওয়াইজ জিএসটি না করে প্রাইস ওয়াইজ জিএসটি আমাদের আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জিএসটি রেটকে যদি আমরা কম করতে চাই, গভর্নমেন্টের কাছে যে প্রেশারটা আসবে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট রাজি হবে না এবং সেক্ষেত্রে একটা বড় পলিটিক্যাল কম্পালশন চলে আসবে প্রত্যেকের কাছেই, যেহেতু আমাদের প্রত্যেকটা গভর্নমেন্টই
মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দ্বারা নিয়ন্ত্রিত। আমি কোনো স্পেসিফিক স্টেট গভর্নমেন্টের কথা বলছি না, অ্যাক্রস দ্য বোর্ড যত স্টেট গভর্নমেন্ট আছে প্রত্যেকের মধ্যেই একটা প্রবলেম আসবে, কারণ তাদের আর্নিংস কমে যাবে যদি জিএসটি কম হয়। কারণ এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টের কাছে আর্নিং বলতে আছে হচ্ছে জিএসটি, আর সেকেন্ড হচ্ছে যে ল্যান্ডের ক্ষেত্রে যে সমস্ত স্ট্যাম্প ডিউটিগুলো আসে বা মানে ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে যে স্ট্যাম্প ডিউটিগুলো আসে সেই পয়সাটা। তো এই দুটো পয়সা থেকে যদি জিএসটির রেট আরও কম করা হয়, স্টেট গভর্নমেন্ট সেই জায়গায় রাজি হবে না। বাট কোনো কারণে আমরা যদি দেখি যে জিএসটি কাউন্সিলকে কনভিন্স করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বা বাকি সমস্ত স্টেট গভর্নমেন্ট একত্রিত হয়ে জিএসটির রেটকে একটা নির্দিষ্ট জায়গায় আনতে পারছে, এবং সেক্ষেত্রে একটা জিএসটির মধ্যে যদি চেঞ্জেস আনতে পারে, সেই চেঞ্জেসটা যেদিন আসবে তারপর থেকে মার্কেটের মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আমরা দেখতে পাবো। থার্ড যে বিষয়টা, এবং যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমাদের এই যে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের কথা আমরা যেটা বলছি, এর মধ্যে একটা বড় স্ট্রাকচারাল প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের যে ফার্মার্স, রাইট, আমাদের ফার্মাররা রয়েছে হচ্ছে যে আমাদের যে ফার্ম বিল বা ফার্ম লটা পাস করানোর কথা চলছে দীর্ঘদিন ধরে, সেই ফার্ম লটা পাস হচ্ছে না বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায়। বাট ইন্ডিয়া দরকার একটা খুব স্ট্রং ফার্ম বিল বা ফার্মারদের জন্য একটা লয়ের। তার কারণ হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের দেশের মোটামুটিভাবে দেখতে গেলে 20 কোটি লোক ফার্মিং করেন, ওকে, মানে যারা, এটা হয়তো কলকাতা বা শহরে বসে আমরা এই জিনিসটা রিয়েলাইজ করব না, যদি আমরা গ্রামে গ্রামে ঘুরি তাহলেই বুঝতে পারবো। আমাদের দেশের মোটামুটিভাবে 40% ওয়ার্কফোর্স হচ্ছে ফার্মার, ওকে। তাদের প্রোডাক্টিভিটি যদি আমরা বিচার করি, প্রোডাক্টিভিটি হচ্ছে 15 to 20%, অর্থাৎ আমাদের জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 15 to 20%। তো 40% ওয়ার্কফোর্স যদি 20% আমার জিডিপিতে মানে অ্যাড করে, মানে ও কি বলবো, মানে পয়সা অ্যাড করে বা এই জাতীয় জিনিসপত্র অ্যাড করে, সেক্ষেত্রে যে জিনিসটা দেখা দেবে সেটা হচ্ছে যে ইকোনমি স্লো ডাউন হবে, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যদি আমরা একটা ফার্ম ল আনতে পারি, অর্থাৎ ফার্মারদের জন্য ল আনতে পারি, এবং সেই লটা আনার উদ্দেশ্যটা একটা হতে হবে, উদ্দেশ্যটা অবশ্যই ঠিকঠাক হতে হবে, এবং সেই উদ্দেশ্যটা হবে যে ইকোনমির মধ্যে গ্রোথ আনা এবং ফার্মারদের মধ্যে একটা স্ট্রাকচারাল রিফর্ম তৈরি করা। আমি কারেন্ট ফার্ম ল বা ফার্মারদের জন্য যে বিল এসেছিল তার যে বিরোধিতা, সেই টপিকে কথা বলছি না। আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইকোনমিকে রিভাইভ করার জন্য কি কি জিনিস দরকার এই মুহূর্তে ইন্ডিয়াতে। তো ফার্মারদের জন্য বিল বা লটা যখন আসবে, তারপর থেকে আপনি দেখতে পাবেন রুরাল ইকোনমির ন্যাচারালি একটা গ্রোথ আসবে, এবং সেই গ্রোথটার দিকে তাকিয়ে রেখেই আমরা দেখতে পাবো যে আমাদের ইকোনমি ধীরে ধীরে সার্ভাইভ করবে, এবং ইন্ডিয়ার মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আমরা এখানে দেখতে পাবো। তো এই যে তিনটে জিনিস আমি বললাম, এই তিনটে জিনিস আমি বললাম আমার মন গড়া কথা থেকে নয়, এগুলো আমি একটা মর্গান স্ট্যানলি রিপোর্ট পড়ছিলাম, এবং মর্গান স্ট্যানলির যিনি সিইও আছেন অর্থাৎ রিদম দেশাই, তার একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং তিনি ওখানে এই প্রত্যেকটা কথা নিয়ে ডিসকাশন করছিলেন। তো সেই জিনিসটা রিয়েলাইজ করে আমি আরেকটু ডিপ ডাউন করলাম প্রত্যেকটা তার কথা বা সাবজেক্ট ওয়াইজ। তারপরে আমারও সেম ধারণাগুলো হলো, বা সেই জিনিসটা আমি বুঝতেও পারলাম যে হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়ার জন্য দরকার। যদি এই প্রত্যেকটা জিনিস হয় তবে ইন্ডিয়ার জন্য একটা স্ট্রং গ্রোথ স্টোরি আবার তৈরি হবে, এবং গভর্নমেন্ট স্পেন্ডিং তার মধ্যে অন্যতম। কারণ আমি লাস্ট দিন আমার যে ডিসকাশনটা করেছিলাম সেই ডিসকাশনে দেখিয়েছিলাম যে গভর্নমেন্ট কিভাবে ভূমিকা রাখে একটা গ্রোথ স্টোরিতে বা একটা স্টক মার্কেটের জার্নিতে, রাইট। তো সেই যে বিষয়টা, সেই বিষয়টার দিকে মাথায় রেখে একটা কথা আমি বলবো, এই প্রত্যেকটা ইভেন্টের দিকে আপনি নজর রাখতে শুরু করুন। যে যে সময়ে এই ইভেন্টগুলো আসবে, এমন হতেই পারে যে 6 মাস পরে একটা ফার্ম বিল এলো, অর্থাৎ ফার্ম ল এলো, এমন হতেই পারে যে নেক্সট জিএসটি কাউন্সিলে গিয়ে এই জাতীয় ডিসকাশন হলো। এই টাইপের ডিসকাশন হয়ে যাওয়ার পর মার্কেটের মধ্যে যে বিয়ারনেস রয়েছে সেটাকে কনজিউম হয়ে যাবে, এবং তারপরে কিন্তু গিয়ে একটা বুলিশনেস চালু হলেও হতে পারে, রাইট। তো এগুলো হচ্ছে স্ট্রাকচারাল পরিবর্তন, যার সাথে শেয়ার মার্কেটের চার্ট বা এগুলোর কোনো সম্পর্ক নেই, বাট ইকোনমির সাথে এর কিন্তু ডাইরেক্ট একটা সম্পর্ক আছে, এবং যেটা আমরা পরবর্তীকালে চার্টের মধ্যে দেখতে পাই বা সেই জিনিসটা আমরা রিয়েলাইজ করতে পারি, রাইট। এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো কখন আসবে, কি টাইম লাইনে আসবে সেটা আমি জানি না, বাট যখন যখন আসবে তখন আপনি দেখতে পাবেন মার্কেটের মধ্যে একটা
ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আছে, রাইট? আশা করি আজকের এই ভিডিওটা থেকে আমি একটা জিনিস বোঝাতে পারলাম যে ইন্ডিয়ান ইকোনমিতে কোন জিনিসটা হলে বা কোনো স্টিমিউলাস প্যাকেজ যদি নিয়ে আসে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাহলে আমাদের ইকোনমিটা ভালোভাবে একটা মানে সারভাইভ করতে পারে বা এই জায়গা থেকে আরও বেটার পজিশনে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে স্টক মার্কেটের মধ্যেও একটা ইফেক্ট পড়বে। এটা আমি স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে পুরো ডিসকাশন করিনি, আমি যে ডিসকাশনটা করেছি সেটা সম্পূর্ণভাবে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এবং একটা পজিটিভ আউটলুক নিয়ে যে কি করলে ইন্ডিয়ান গ্রোথ স্টোরিটা আরও বেটার হতে পারে। যাই হোক, সেই বিষয়টা নিয়ে আজকে বলার ছিল। আর প্রত্যেককে হ্যাপি দিওয়ালি, এবং তার সাথে সাথে সম্ভাতের জন্য, অর্থাৎ হিন্দু যে ক্যালেন্ডার ইয়ার হয়, একটা নতুন বছরে পা দিল আজকের দিনে, এবং তার জন্য আজকে সন্ধ্যে 6টা থেকে মুহূর্ত ট্রেডিং আছে। তো মুহূর্ত ট্রেডিং আপনারা করুন, এটা হচ্ছে একটা শুভক্ষণের জন্য এই মুহূর্ত ট্রেডিংটা করা হয়। এবং আপনি যে স্টকগুলো নেক্সট 10 বছর 15 বছর হোল্ড করতে চান এবং আপনার সন্তান সন্ততিদের জন্য কিনতে চান, সেই টাইপের কিছু স্টক আপনি রাখুন মুহূর্ত ট্রেডিংয়ের হিসাবে, এবং সেইগুলো দীর্ঘদিন হোল্ড করার পার্সপেক্টিভ থেকে আপনি অ্যাজ এ টোকেন হিসাবে 1, 2, 3, 4টে শেয়ার কিনে নিতে পারেন। পরবর্তীকালে ভালো প্রাইসে এলে সেই শেয়ারগুলোকে আপনি আবার বেশি করে অ্যাকুমুলেট করবেন। এটাই হচ্ছে মুহূর্ত ট্রেডিংয়ের অ্যাকচুয়ালি উদ্দেশ্য, বা একটা শুভক্ষণ ডিসাইড করে এই ট্রেডিংটা করা হয়ে থাকে, রাইট? আজকে সন্ধ্যে 6টা থেকে 7টা অবধি আছে। তো মুহূর্ত ট্রেডিং করতে থাকুন, এবং আজকের ডেটে নিজের ফিউচার এবং একটা প্রসপেরিয়াস লাইফের কথা ভেবে কিছু সংখ্যক ইনভেস্টমেন্ট আজকের ডেটে করুন, এই আশা রেখেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।